দোষ। এটাকে সাজিয়ে নাও, দেখো সব সৈন্যই দেশপ্রেমিক, নারীরা যেহেতু সৈন্য নয় সেই জন্য নারীদের দেশপ্রেমিক বলা যায় না। বলাটা দুয়ারে নিচে একবার হবে, বলা যায় না। আচ্ছা এখানে বলো তো সিদ্ধান্ত কোনটা হবে? যেহেতু সেই জন্য আছে, সেই জন্য কি হবে? পরের অংশ, তাই না? নারীদের দেশপ্রেমিক বলা যায় না, অর্থাৎ ই বচন হবে, কোন নারী নয় দেশপ্রেমিক। অতএব দিয়ে কোন নারী নয় দেশ প্রেমিক। এটা হচ্ছে সিদ্ধান্ত, এটা ই বচন হবে। এবার যেটা অপ্রধান আশ্রয় বাক্য হবে, এইখানে যেমন পক্ষপাত কোনটা? নারী। দেখবা আমরা যে এই দুটো বাক্যের মধ্যে নারী কোথা আছে? নারীরা যেহেতু সৈন্য নয়, এটা হবে, তার মানে এটাও ই বচন হবে, কোন নারী নয় সৈন্য। বাকিটা কি? সব সৈন্যই দেশপ্রেমিক, এ বচন। সকল সৈন্যই বা সৈন্য হয় দেশ প্রেমিক। এবার আমাদের নিয়মগুলো বলি। তিনটি বচন থাকতে হবে, তিনটি বচন আছে, তিনটি পদ থাকতে হবে, নারী পক্ষপদ, সাধ্যপদ দেশপ্রেমিক, আর সৈন্যটা হচ্ছে হেতুপদ। তিনটি পদ আছে। আর আরেকটা নিয়ম কি, যে দুটো আশ্রয় বাক্য যদি নঅর্থক হয় তা থেকে সিদ্ধান্ত নেওয়া যাবে না। এখানে একটা সদার্থক একটা নঅর্থক, অর্থাৎ এটা ঠিক আছে। 4 নম্বর নিয়ম কি, হেতুপদ দিকে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। এখানে হেতুপদ কোনটা? সৈন্য। যেহেতু ই বচনের উদ্দেশ্য এবং বিধি পদ উভয় পদই ব্যাপ্য, তাই সৈন্যটা ব্যাপ্য। 5 নম্বর নিয়ম কি, কোন পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে সে ব্যাপ্য হতে পারবে না। তাহলে আর কি দেখতে হবে? সিদ্ধান্তে কোন পদ ব্যাপ্য? এখানে ই বচনের উভয় পদই ব্যাপ্য, নারী। তাহলে নারীটা দেখি আমরা ব্যাপ্য হয়েছে কিনা। দেখো ই বচনে এখানেও নারী, তার মানে এটাও ব্যাপ্য। আর দেশপ্রেমিক হচ্ছে বিধেয় স্থানে থাকা, এটাকে ব্যাপ্য। এবার দেখতে হবে এটা আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়েছে কিনা। দেশপ্রেমিক, দেখো এখানে এ বচনের বিধেয় পদে আছে দেশপ্রেমিক, কিন্তু এ বচনের বিধিপদ কি? অব্যাপ্য। তা এটা অব্যাপ্য হেতু দোষ, সরি পক্ষ দোষ, সাধ্য দোষ। দোষ অব্যাপ্য সাধ্য দোষ। বিচারটা কি লিখবো? এই যুক্তিটি অবৈধ, কেননা ন্যায় অনুমানের একটি নিয়ম হলো কোন পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে এসে ব্যাপ্য হতে পারে না। কিন্তু এখানে সাধ্যপদ সিদ্ধান্তের সাধ্যপদ, সিদ্ধান্তের
সাধ্যপদ আশ্রয় বাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে এসে ব্যাপ্য হয়েছে, তাই যুক্তিটি অবৈধ অবৈধ। দেখো আমরা ন্যায় অনুমানের আজকে সংস্থান করব। ন্যায় অনুমানের 4টি সংস্থান। কটা? প্রথম সংস্থান, উল্টো জেড। যদি এইভাবে না বুঝতে পারো এইভাবে করবা। এটা হচ্ছে প্রধান আশ্রয় বাক্য, এটা হচ্ছে অপ্রধান আশ্রয় বাক্য, এটা হচ্ছে সিদ্ধান্ত হওয়ার দরকার নাই। প্রধান আশ্রয় বাক্য আর অপ্রধান আশ্রয় বাক্য। সংস্থানটা তৈরি হয় কি থেকে? হেতুপদের গঠন থেকে। হেতুপদটা কোন স্থানে আছে সেটা থেকে। দেখো আমরা যদি প্রথম সংস্থান কোনটা, এটি যে উল্টো জেড, তার মানে জানতে হবে এখানে হেতুপদ আছে আর এখানে হেতুপদ আছে। এটা কি পদ? এখানে অবশ্যই পক্ষপদ থাকবে, আর এখানে থাকবে এখানে পক্ষপদ, এখানে হচ্ছে হেতুপদ হচ্ছে এম অক্ষর, পক্ষপদ এটা হচ্ছে এম, আর পক্ষপদ হচ্ছে এস, আর সাধ্যপদ হচ্ছে পি। আর এই এম এর মানে এম বা হেতুপদের অবস্থান অনুযায়ী আমাদের সংস্থান গড়ে ওঠে। তাহলে প্রথম সংস্থান কি? প্রথম সংস্থান হচ্ছে উল্টো জেড, ঠিক আছে। দ্বিতীয় সংস্থান, হচ্ছে এইরকম। এটা হচ্ছে দ্বিতীয় সংস্থান। কি হলো? দ্বিতীয় সংস্থান হলো এইটা। তাহলে এই হেতুপদ কোথায় থাকবে? এখানে, তাই তো? কি করে বুঝতে পারছি? আগে বলেছি আমি যে এটা হচ্ছে প্রধান আশ্রয় বাক্য, এটা কি অপ্রধান আশ্রয় বাক্য, ঠিক আছে। তাহলে একটা যেমন এরকম হলো, দ্বিতীয় সংস্থানটা হচ্ছে এইরকম। এবার হেতুপদ কোথায় থাকে? এখানে থাকে আর এখানে না থাকে, ঠিক আছে। যে দুটো মানে এই বাক্য দুটির মধ্যে যেখানে সেট মানে একটা রেখা দিয়ে যুক্ত থাকবে সেখানে হেতুপদ থাকবে। মানে এইটার এটা, এখানে হচ্ছে হেতুপদ, এখানে হচ্ছে হেতুপদ। তাহলে এটা হচ্ছে যদি অপ্রধান আশ্রয় বাক্য, এটা প্রধান আশ্রয় বাক্য। আর অপ্রধান আশ্রয় বাক্যে আমরা কি জানি? অপ্রধান আশ্রয় বাক্যে থাকে কি পদ? পক্ষপদ থাকে আর হেতুপদ থাকে। আর প্রধান আশ্রয় বাক্যে কি থাকে? সাধ্যপদ থাকে আর হেতুপদ থাকে, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে তৃতীয় সংস্থান। 3 নম্বর হচ্ছে কি? তৃতীয় সংস্থান। তৃতীয় সংস্থান কি? এইরকম হবে। এইটার বিপরীত হচ্ছে এইটা। তুমি হেতুপদ কোথায়? এখানে, আর হেতুপদ এখানে। এটা হচ্ছে প্রধান আশ্রয় বাক্য, এটা অপ্রধান আশ্রয় বাক্য। অপ্রধান আশ্রয় বাক্যে কি থাকে? হেতুপদ পদ থাকে আর পক্ষপদ থাকে। আর অপ্রধান আশ্রয় বাক্যে হেতুপদ, পক্ষপদ। প্রধান আশ্রয় বাক্যে হেতুপদ আর সাধ্যপদ থাকে। চতুর্থ সংস্থান, হচ্ছে সোজা জেড। এখানে কি হবে? এম, এখানে হবে এম, এখানে হবে কি? এখানে হবে এস, এখানে হবে পি। এই হচ্ছে 4টি সংস্থান। লিখে নাও 4টি সংস্থান। দেখো প্রথম সংস্থানের কটা মূর্তি? 4টি বৈধ মূর্তি। 4টি বৈধ মূর্তি। 1 নম্বর বারবারা,
শব্দ হতে লিখবা বি এ আর বার, বি এ আর এ বারা, বারবারা। ঠিক আছে, এখানে দেখো তো কটা বচন আছে, একটা, দুটো, তিনটে না, মানে এ এ এ। প্রধানাশ্রয় বাক্য, অপ্রধানাশ্রয় বাক্য, সিদ্ধান্ত। বি সিলারেন্ট, সি ই এল সিলারেন্ট, আর ই এন টি। বলতো এখানে কটা বচন আছে, কি কি, ই এ ই, ই এ ই। প্রধানাশ্রয় বাক্য, অপ্রধানাশ্রয় বাক্য, সিদ্ধান্ত, ই এ ই। ডেরি আই, ডে রি আই, এখানে কটা বচন আছে, এ আই আর আই, তিনটি, এ আই আই। এটা কি প্রধানাশ্রয় বাক্য, অপ্রধানাশ্রয় বাক্য, সিদ্ধান্ত। ডি 4 নম্বর হচ্ছে কি ফেরিও, ফে রি ও। তাহলে এখানে কটা আছে, ই আই ও, ই আই ও। প্রধানাশ্রয় বাক্য, অপ্রধানাশ্রয় বাক্য, সিদ্ধান্ত। এবার বলি, তাহলে এই যে আমি 4টি লিখলাম বৈধ মূর্তি, এই বৈধ মূর্তিগুলো তোমরা মুখস্থ করবে। আর মুখস্থ করার সহজ পদ্ধতি আমি বলে দিচ্ছি, এখন মনে রাখবা। বারবার, বারবার কি, বারবার, বারবার ছেলেরা দৌড়ে আয় ফিরে আয়। কি বললাম, বারবার ছেলেরা দৌড়ে আয় ফিরে আয়, বারবার ছেলেরা দৌড়ে আয় ফিরিও। ঠিক আছে, এবার বলি এগুলোর ব্যবহার বলি, এইগুলোর ব্যবহার কোথায় হয় বলি। আমরা যে ন্যায় অনুমানে বৈধ বিচার করছি না, যদি দোষ থাকে, যদি দোষ থাকে তাহলে তো আমরা দোষের বিচার করছি। যদি দোষ না থাকে, যদি দোষ না থাকে তখন কি হয়, তখন তো দোষ আমরা কি করি, কেটে দিই, বলবো কি যুক্তিটি বৈধ। আর এখানে দোষ যেহেতু নেই, সেখানে লিখতে হবে এই যুক্তিটি ন্যায় অনুমানের কি প্রথম সংস্থান, সংস্থানটা দেখতে হবে। এবার সংস্থানটা তুমি কিভাবে বার করবা, বার করার সময় শিখিয়ে দেবো। যদি প্রথম সংস্থান হয়, তাহলে প্রথম সংস্থানের যদি এই 3টি বচন দেখা যায়, প্রধানাশ্রয় বাক্য, অপ্রধানাশ্রয় বাক্য, সিদ্ধান্ত, তাহলে লিখতে হবে প্রথম সংস্থানের বারবারা। যদি দেখা যায় এই 3টি বচন আছে, ই এ ই, তাহলে কি সিলারেন। যদি দেখা যায় যে এ আই আই, এই 3টি বচন আছে, তাহলে কি হবে প্রথম সংস্থানের দেরি আই। যদি এই 3টি থাকে একই রকম ভাবে প্রথম সংস্থানের ফেরিও। ঠিক আছে, তোমাদের একটা সহজ আমি শুধু পদ্ধতি বলে দিচ্ছি কিভাবে সংস্থান নির্ণয় করতে হয়, আর এই বৈধতার এটা করতে আমি এই প্রথম সংস্থানই করাবো, একটা করাবো, ব্যাস, জাস্ট একটা। দেখো আমি এখানে যুক্তি দিচ্ছি, সরাসরি বচন দিচ্ছি। হ্যাঁ, অতএব সিদ্ধান্ত আছে কি, সকল হরিণ হয় চতুষ্পদ প্রাণী, সকল হরিণ হয় চতুষ্পদ প্রাণী। প্রধানাশ্রয় বাক্য কি বচন হবে, এ বচন হচ্ছে। আচ্ছা, তারপরে সকল হরিণ হয় প্রাণী, সকল হরিণ হয় প্রাণী যারা ঘাস খায়, সকল, এটা এ বচন, এটা অপ্রধানাশ্রয় বাক্য। সকল হরিণ হয় প্রাণী, প্রাণী যারা ঘাস খায়, যারা ঘাস খায়, এটা অপ্রধানাশ্রয় বাক্য। তৃতীয় যাকে বলে ঘাস খাওয়া তাকে বলে। ঠিক আছে, সকল ঘাস খাওয়া প্রাণী হয় চতুষ্পদী প্রাণী। এবার দেখো, তাহলে এখানে ঘাস খাওয়া, ঘাস হেতুপদ, হেতুপদ দেখে একবার ব্যাপ্য হচ্ছে, দেখো দেখো এই বচনের হেতুপদ ব্যাপ্য। এবার দেখো দুটো আশ্রয় বাক্য নর্থ বলে সিদ্ধান্ত নেওয়া যাবে না, দুটো আশ্রয় বাক্য কি সবার্থক। এবার কি 5 নম্বর নিয়ম কি,
যে কোন পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয়, সিদ্ধান্ত হিসেবে ব্যাপ্য হতে পারবে না। তাহলে আমার সিদ্ধান্তে কি আছে? হরিণ, এটা ব্যাপ্য পদ, হরিণটা কোনো ব্যাপ্য হয়েছে, দেখো এরকম ব্যাপ্য হয়েছে। তার মানে এই যুক্তিটি বৈধ, এই যুক্তিটি বৈধ। আর দোষ কেটে দেবা, নেই, ঠিক আছে? এই যুক্তিটি বৈধ। এবার এই বৈধ লেখার সঙ্গে সঙ্গে তোমাকে কোন সংস্থান সেটা লিখতে হবে। সংস্থান কি করে বুঝবো? দেখো, এটা প্রধান আশ্রয় বাক্য, এটা অপ্রধান আশ্রয় বাক্য। আমি কি বলেছি? প্রধান আশ্রয় বাক্য এবং অপ্রধান আশ্রয় বাক্যে হেতু পদের অবস্থান অনুযায়ী সংস্থান নির্ণয় হয়। আমি তো আন্দোলন বলতে পারবো, এই তিনটি বচন দেখে বলতে পারবো যে এটা প্রথম সংস্থানের বারবারা। কেন? দেখো কেন বলছি, আন্দোলনটা কিভাবে আসে সেটা বলে দিই। এটা প্রধান আশ্রয় বাক্য, রাখ দাও, দিয়েছ। এটা অপ্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য রাখ দাও। এবার দেখো, প্রধান আশ্রয় বাক্যে হেতুপদ কোথায় আছে? দেখো প্রথমে আছে, তার মানে এইখানে আছে কি হেতুপদ। আর অপ্রধান আশ্রয় বাক্যে হেতুপদ কোথায় আছে? দ্বিতীয় স্থানে, দেখো তখন এইখানে আছে হেতুপদ। এবার যোগ করে দাও, দেখো এটা প্রথম সংস্থানে গেল না? আর প্রথম সংস্থানের একটা কি তিনটি আছে না, সেটা কি বারবারা। অতএব লিখবে এই যুক্তিটি বৈধ এবং প্রথম সংস্থানের বারবারা। বৈধ মূর্তি। আচ্ছা, দোষটা একটু পয়েন্ট দিলে হবে, কিংবা এখানে তুমি আগে দোষটা লিখতে পারো, দোষ নেই, ঠিক আছে? এই যুক্তিটি বৈধ এবং প্রথম সংস্থানের বারবারা। বৈধ মূর্তি বারবারা, এইটুকু, ব্যাস, আর কিছু করতে হবে।